এই যে বিষয়টি নিয়ে দেখা যাচ্ছে সত্যি সত্যি সমাজের মানুষদের মধ্যে একটা দ্বিমত রয়েছে। অনেকেই মনে করছেন যে সত্যি তো এই ধরনের একটা জঘন্য নারকীয় ঘটনার শাস্তি হওয়া উচিত, যে শাস্তি সেভাবে তাড়াতাড়ি সময়ের মধ্যে সচক্ষে দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তারা মনে করছেন যে এই ধরনের একটা শাস্তি দিলেই বোধহয় একটা উদাহরণ সৃষ্টি করা যাবে। কিন্তু আবার অনেকে মনে করছেন যে একটা আইন, আদালত, বিচার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে দিয়ে গিয়ে এগোনো উচিত। এই যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আপনার কি বক্তব্য, আপনি কি বলবেন? প্রথম যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে যে যতক্ষণ না আমরা আধুনিক সমাজ ব্যবস্থার কতগুলো নিয়ম মেনে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা একটা আধুনিক রাষ্ট্র হতে চলেছি বা হয়েছি বা হব, আমাদের সংবিধানেও সেই তার ভিত্তিতেই আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা তৈরি হয়েছে। তার একটা অনেকগুলো মন্ত্র আছে, তার মধ্যে তার একটা খুব মূল মন্ত্র হচ্ছে যে যতক্ষণ না কোনো ব্যক্তি বিচারে শাস্তি এবং দোষী বলে নির্বাচিত হন, সাব্যস্ত হন, ততক্ষণ তাকে নির্দোষ ধরে নেওয়া হবে এবং তার বিচার করা হবে। যখন সে দোষী হবে তখন তার জেল হতে পারে, তার ফাঁসি হতে পারে, এবং সাধারণভাবে জেল এবং ফাঁসি এই দুটোই হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে থাকে, কোনো ক্ষেত্রে 10 বছর 15 বছর জেল হয় ইত্যাদি হয়, আর কোনো ক্ষেত্রে ফাঁসি হয়। একেবারে খুব ব্যতিক্রমী ক্ষেত্রে ফাঁসিও হয়। কাজেই এইটা হচ্ছে আমাদের সংবিধানের থেকে তৈরি করা নিয়ম। আমাদের ফৌজদারি যে ব্যবস্থা আছে, যে মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যাকে বলে ইংরেজিতে, তার মধ্যেও এটারই ব্যবস্থা করা আছে। কাজে এই বিষয়টা নতুন কিছু নয়। নতুন যেটা সেটা হচ্ছে একটা অন্য দিক, এই যে যখন দেখা যায় যে এই ধরনের খুব ভিন্ন ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরে রাষ্ট্র ব্যবস্থা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা খুব তাড়াতাড়ি হলেও একটা ব্যবস্থা মানে বিচার করে একজন মানুষকে শাস্তি দিতে পারছে না এবং রাষ্ট্র অনেক বেশি সময় নিচ্ছে, তখন মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং একটা বড় রকমের ক্ষোভ তৈরি হয়। তাহলে আমরা তো সত্যি সত্যি পারছি না। সেক্ষেত্রে যখন দেখা যায় যে কোনো কোনো প্রক্রিয়াতে পুলিশ বা অন্য কোনো আধা মিলিটারি আধা সামরিক বাহিনী এই ধরনের এনকাউন্টারে কাউকে মেরে ফেলে, তখন তার সমর্থনে একটা জনসমর্থন তৈরি হয়। এটা আমরা অনেক দিন আগে থেকে দেখেছি। অনেক দিন আগে থেকে বললে একটু হয়তো বেশি বলা হয়ে যাবে, কিন্তু অনেক দিন ধরে দেখছি। একটা সময় ছিল দেশে, যখন 70-এর দশকে, যখন পুলিশের গড়িতে নির্বিচারে যুবকদের মারা হতো নকশাল বলে, এটা অনেক পুরনো ঘটনা, আজকাল আর কেউ মনে রাখেন না, তখন তার বিরুদ্ধে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ উঠেছিল। তখন কেউ কিন্তু মনে করতো না যে নকশাল বলে তাদেরকে নির্বিচারে মেরে ফেলাটা, এবং তারা যেহেতু নকশাল মানেই তারা খুনি, খুনি মানেই তাদেরকে মেরে ফেলতে হবে এনকাউন্টারে, এটা মূলত ঘটেছিল 1970 থেকে 1977 পর্যন্ত। তারপরেও অল্প স্বল্প ঘটেছে, কিন্তু মূলত ওই সময়টাতে ঘটতো। তখন কিন্তু মানুষের মনের অবস্থা, সমাজের মনটাও অন্যরকম ছিল। তখন আমরা মনে করতাম যে না, এটা একটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যার শাস্তি পাওয়ার দরকার তার শাস্তি হোক, এবং সেই শাস্তি হলে তার যাবজ্জীবন হতে পারে, ফাঁসি হতে পারে, তাই নিয়ে দ্বন্দ্ব আছে। এবং অনেক ক্ষেত্রে মনে করেন যে মানে একেবারে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ফাঁসিটা কোনো কাম্য নয়। পৃথিবীর বহু দেশে ফাঁসি বন্ধ হয়ে গেছে, সেইটা একটা অন্য বিতর্ক, আজকের বিতর্কটা তা নয়। এখন যেটা দেখা যাচ্ছে গত কিছু মানে সময় ধরে, এবং গত 10-12 বছর বা 15 বছরে এর বিষয়টা ভীষণভাবে বেড়ে গেছে, সেটা হচ্ছে পুলিশের এনকাউন্টারে মানুষকে খুন করে ফেলা, তাদেরকে দাগী অপরাধী বলে মান্যতা দিয়ে। এখানে একটা কথা ওঠে, সেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি মিডিয়া ট্রায়াল, মানে বিচার ব্যবস্থার বিচার নয়, মিডিয়াই বিচার করে দিচ্ছে যে কে অ্যাকচুয়ালি দোষী, কে নির্দোষী, কে দাগী অপরাধী, কে দাগী অপরাধী নয়, ইত্যাদি। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি তথ্য দেখাচ্ছে যে গত 10-12 বছরে আর একটু বেশি সময় ধরে সত্যি সত্যি কিন্তু এনকাউন্টারের সংখ্যাটা
বেশ ভালো রকম ভাবে বেড়ে গেছে সারা দেশে। সব রাজ্যে যে ঘটছে তা নয়, কিছু রাজ্যে ভীষণভাবে ঘটছে। তার মধ্যে একটা বড় রাজ্য হচ্ছে ছত্তিশগড়, তারপরেই আসছে উত্তরপ্রদেশের নাম, সাম্প্রতিককালে আসামের নাম উঠে এসেছে। আপনারা যদি তথ্য ঘাটেন দেখবেন আসামের নাম উঠে আসছে, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের নাম উঠে আসছে। পশ্চিমবঙ্গে এনকাউন্টারের ব্যবস্থা, মানে যে রাজনীতি বা এনকাউন্টারের যে সমাধান, এইটা খুব বেশি একটা প্রচলিত ছিল না, কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে এই ব্যবস্থাটা আস্তে আস্তে আবার পশ্চিমবঙ্গেও ফিরে আসতে শুরু করবে। এবারে যেটা হয় সেটা হচ্ছে যে এরকম ঘটনা ঘটলে মানুষ প্রথমেই মনে করে যে হ্যাঁ, ওই লোকটা তো নিশ্চয়ই ধর্ষণকারী, ওই লোকটা নিশ্চয়ই দাগি দাগি অপরাধী, কাজে তাকে তো শাস্তি দিতেই হবে। এখন আমি কিন্তু তর্কের খাতিরে ধরেও নিচ্ছি যে সত্যি সত্যি সেই মানুষটা, সেই লোকটি ধর্ষক ছিল, সেই লোকটি আসলে দাগি অপরাধী, যদি আমি ধরেও নিই, তাহলেও কোনো সভ্য ব্যবস্থায় তাকে গুলি করে মেলে ফেলাটা কোনো শাস্তি হতে পারে না। তাকে কারাদণ্ড দেওয়াটা শাস্তি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া শাস্তি হতে পারে, তাকে ফাঁসি দেওয়া শাস্তি হতে পারে, সেটার মধ্যে বিতর্ক আছে নাই, আমি সেই প্রশ্নে আজকে যাব না। কিন্তু যদি কোনো দাগী অপরাধী বলে মানে সাব্যস্ত হয়, আর এখনো পর্যন্ত ওই ক্ষেত্রে কিন্তু কেউ সাব্যস্ত হয়নি, মানুষের মনের মধ্যে একটা দৃঢ় ধারণা তৈরি হয়ে গেছে যে ওই মানুষটা হচ্ছে দাগী অপরাধী। যদি কেউ দাগী অপরাধী বলে সাব্যস্ত হয়, তাহলে কোনো সভ্য সমাজে নিয়ম করে দেওয়া যায় না যে তাহলে পুলিশ তাকে মেরে ফেলবে। এই ঘটনাটা পৃথিবীর কিছু দেশে ঘটে, এমন নয় যে এই ঘটনাটা ঘটেনি। এই ঘটনাটা ইতিহাস যদি ঘাটা যায় তাহলে দেখা যাবে যে মানে রাজা বাদশাদের সেনাবাহিনী যাদেরকে দাগী সাব্যস্ত করা হতো তাদেরকে সবার সামনে স্কোয়ারে, মানে একেবারে পাবলিক স্কোয়ারে দাঁড় করিয়ে গুলিবিদ্ধ করে মারা হতো। এই ঘটনাটা কমিউনিস্ট চায়নাতে খুব প্রচলিত ছিল এক সময়, এখন অনেকটা কমে গেছে। এই ঘটনাটা উত্তর কোরিয়াতে প্রচলিত ছিল এক সময়, এখন অনেকটা কমে গেছে। এবং বহু উপনিবেশিক দেশগুলোতে এই বিষয়টাও প্রচলিত ছিল যে অপরাধী সাব্যস্ত হলে তাকে সবার সামনে দাঁড়িয়ে হয় চাবুক দিয়ে মেরে ফেলা হবে, এক সময়তে চাবুক পিটিয়ে মেরে ফেলা হতো, এক সময় তাকে গুলি করে মেরে ফেলা হতো। সেই রকম মানে যে 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 ধরনের মানে ব্যবস্থা ছিল, সেই সময়টাকে পেরিয়ে আমরা মনে করতে শুরু করেছিলাম অনেকদিন আগেই যে না, আমরা যদি প্রতিটা মানুষকে স্বাধীন মানুষ বলে মনে করি, তাহলে তার একটা বিচার পাবার অধিকার একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমাদের দেশে এমনকি যে অপরাধ নিজের স্বীকার করে হচ্ছে, যদি কেউ অপরাধ স্বীকারও করে আদালতে দাঁড়িয়ে, তাও তার আত্মপক্ষ সমর্থনের মানে অধিকার তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এবং তার বিচার পাওয়ার অধিকারটাও মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনে সেই লোকটা কি বলতো আমি জানি না, তার কি কাহিনী ছিল সেটা তো জানার আর সম্ভবই নয়, কারণ সে আর বেঁচে নেই। কিন্তু আমাদের সংবিধান বলে, আমাদের আইন বলে, আমাদের সবকিছুই বলে যে দুটো জিনিস বলে। একটা হচ্ছে যতক্ষণ না সে দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তার বিচার হবে, এবং ততক্ষণ তাকে নির্দোষ বলে ধরে নিয়ে বিচারটা হবে। দুই, দোষী সাব্যস্ত যদি হয় তাহলে তার কারাদণ্ড হবে। কারাদণ্ডের মাপদণ্ড আছে, কোন অপরাধে কতটা কারাদণ্ড, সব থেকে বেশি হয় যাবজ্জীবন, তাছাড়াও খুব ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে ফাঁসি হতে পারে। কিন্তু এটা কোথাও নেই যে দোষী সাব্যস্ত হলে হওয়া মানে পুলিশ তাকে এনকাউন্টারে মারবে। কিন্তু আমাদের দেশের বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে যে আইনের জায়গায় থাকে, আর প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা, সেটা তারা অনেক সময়তেই দেখা যায় সব থেকে বেশি রকম আইন ভঙ্গকারী একটি যন্ত্র, এবং পুলিশ তার মধ্যে সব থেকে বেশি পড়ে। আপনি যদি 2016 থেকে হিসেব করে দেখেন 2022-23 পর্যন্ত, আমি 2024 পর্যন্ত হিসেব করে দেখলাম এই আপনার এই প্রোগ্রামের জন্য, যে প্রতি 3 দিনে একজন ভারতবর্ষে এনকাউন্টারে মারা গেছে। আরেকবার বলে দিই,
2016 থেকে 2024 পর্যন্ত আমি হিসেব করেছি, অনেকগুলো ডেটা মানে বিভিন্ন রিপোর্ট, মিডিয়া রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম ব্যুরো যা আছে পেলাম, তাতে দেখতে পাচ্ছি যে প্রতি 3 দিনে একজন এনকাউন্টারে মারা গেছে। তার মধ্যে সব থেকে বেশি মারা গেছে ছত্তিশগড়ে, তারপরে উত্তরপ্রদেশে, তারপরে আসামে, তারপরে আরো অনেকগুলো রাজ্যে হয়েছে। পশ্চিমবঙ্গ একটা দুটো উদাহরণ তার মধ্যে আছে। এইটা হচ্ছে নতুন প্রবণতা, এবং এই প্রবণতাটা এক ধরনের দুটো জিনিসকে মানে ইঙ্গিত করে, সেইটুকু বলে আমি থামবো। একটা ইঙ্গিত করে, যেটা এখন সবাই বলেন এবং মানে এটা খুব প্রতিষ্ঠিত বিষয়, সেটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা যখন বিচার দিতে পারে না, রাষ্ট্র ব্যবস্থা যখন মানুষের কল্যাণ করতে পারে না, রাষ্ট্র ব্যবস্থা যখন সব দিক থেকে ফেল করতে শুরু করে, তখন রাষ্ট্র ব্যবস্থা নিজের নাগরিককেই আক্রমণ করতে শুরু করে। এই আক্রমণের অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো উপায় আছে, অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে এনকাউন্টার। এই আক্রমণের আরো আরেকটা পদ্ধতি আছে, যে আমি সমস্ত রকমের বিপক্ষের সমস্ত রকম রাজনৈতিক কাণ্ডকে আস্তে আস্তে এর গলা টিপে পারবো। আপনারা মনে রাখবেন যে এই মানে এই জুলাই মাসেই যে সভা হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের বিপক্ষে আজকে তৃণমূলের, তাদের সভার অনুমতি শেষ পর্যন্ত পুলিশ দেয়। একই ঘটনা কিন্তু কর্ণাটকের মতো জায়গাতেও ঘটেছে, একই ঘটনা অনেকগুলো জায়গায় ঘটেছে, দিল্লিতে তো অনেকদিন আগে থেকেই ঘটছে। রাষ্ট্র ব্যবস্থা কারো কিভাবে আক্রমণ করে তার আরো অনেকগুলো উদাহরণ আমি পরবর্তী পর্যায়ের আলোচনার মধ্যে ফিরে আসতে পারি। কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে রাষ্ট্র ব্যবস্থা একটা কাহিনী তৈরি করে, সেই কাহিনীটা মিডিয়ার মাধ্যম দিয়ে তৈরি করে যে ওই লোকটা দোষী হয়েই গেছে সঙ্গে সঙ্গে, এবং দোষী যদি হয়ে থাকে তাহলে তাকে গুলি করে মেরে ফেলতে অসুবিধা। এইটাকে আমরা মানে চিরকালই জানতাম যে এটা হচ্ছে রাজা বাদশাহ সম্রাটদের শাসনের মানে ফল, অথবা এটা হচ্ছে তুগলকি শাসনের ফল, তুগলকি শাসনের বৈশিষ্ট্য। তুগলকি শাসন থেকে বেরিয়ে এসে আমরা সাংবিধানিক শাসনের দিকে এসেছিলাম। ক্রমশ আমরা পরিষ্কারভাবেই যে আবার তুগলকি শাসনের দিকে ফিরে যাচ্ছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা দিক, যেটা দ্বিতীয় দিক বলছিল, দুটো দিকের কথা বলবো। সেকেন্ড দিকটা হচ্ছে এটা এক ধরনের রাজনীতিও তৈরি করে, যে রাজনীতি মানুষকে বোঝায় যে বিচার ব্যবস্থার আর প্রয়োজন নেই, পুলিশ নিজেই তার বিচারটা করে দেবে। এইটাও কিন্তু মানুষ ক্রমশ বিশ্বাস করতে শুরু করে, এবং আপনি যেটা দিয়ে শুরু করলেন সোফিয়া কথা বলতে, যে অনেক মানুষ মনে করছেন এটা তো ঠিকই হয়েছে। এক্স্যাক্টলি, আপনার মনে থাকবে হায়দ্রাবাদে একটা কিছু বছর আগে একটা ওই হাইওয়েতে যেগুলো টোল প্লাজা থাকে, সেখানে একটি অপরাধীকে ওখানে গিয়ে গুলি করে মেরে দিয়েছিল। তারপরে হায়দ্রাবাদে জয়োল্লাস করে মিছিল বেরিয়েছিল। এবং এই ঘটনা উত্তরপ্রদেশে তো এনকাউন্টার তো এখন একটা মানে দৈনিক সংবাদপত্রের একটা, যদি আপনি দৈনিক সংবাদপত্রের মধ্যে এনকাউন্টার কথাটা খোঁজেন হিন্দিতে, তাহলে দেখবেন প্রায় প্রত্যেক দিনই একটা না একটা এনকাউন্টারের খবর আছে। আমাদের এখানে ইলেকশনের সময় একজন পুলিশ অফিসার এসেছিলেন, তার নাম অজয় পাল শর্মা। তিনি নাকি এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টার স্পেশালিস্ট বিষয়বস্তুটা তো আমার কাছে এখনো পরিষ্কার নয় যে ওটা কি ধরনের পুলিশের স্কিল যেখানে এনকাউন্টারের প্রশ্নটা ওঠে। আইনে একটাই প্রভিশন আছে, এবং যে প্রভিশনটার মানে সুযোগ নিয়ে পুলিশ এই কাণ্ডটা চিরকাল করে এসেছে, সেইটা হচ্ছে যদি তাদের আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন থাকে, একেবারে ভুল বললাম, আত্মরক্ষার প্রয়োজন থাকে, এমন পরিস্থিতি তৈরি হয় যে পুলিশ নিজের প্রাণ যেতে পারে, তখন সে গুলি চালাতে পারে। কিন্তু অন্যথায় যদি পুলিশের ম্যানুয়ালে অনেকগুলো জিনিস লেখা আছে, যার মধ্যে পরিষ্কার লেখা আছে যদি কেউ বন্দুক কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে পায়ে গুলি করতে হবে, তার হাঁটুর নিচে গুলি করতে হবে। এগুলো পুলিশের ম্যানুয়ালের মধ্যে আছে, কিন্তু পুলিশ সেগুলো এখন আর ফলো করে না, আর দেশের মানুষও ওইগুলো নিয়ে খুব একটা বেশি
আগ্রহী নয়, কারণ দেশের মানুষও ধরে নিয়েছে যে বিচার ব্যবস্থা তো বিচার দিতে পারছে না। আর এই কথাটা সত্যিও যে বিচার ব্যবস্থা বিচার দিতে পারছে না। ভারতবর্ষে যদি যত মানুষ জেলে বন্দী রয়েছেন তারা কিন্তু দোষী সাব্যস্ত হয়ে জেলে বন্দী নেই। তার 70% মানে 68 থেকে 70% মানুষ বিচারাধীন অবস্থায় বছরের পর বছর, কেউ কেউ তো দশকের পর দশক জেলে রয়েছে। কাজে এটা প্রমাণ করে যে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা একেবারেই ফেল করছে। এবং ফেল করার সময়তে দুটো রাস্তা নেওয়া যায়, একটা হচ্ছে সংশোধনের রাস্তা নেওয়া যায়, আরেকটা হচ্ছে যদি ফেল করছে তাহলে আমরা আরো সহজ রাস্তা নিতে পারি, সেটা হচ্ছে এনকাউন্টার। আমরা সংশোধনের রাস্তায় না গিয়ে সারা দেশে সহজ রাস্তাটা নিচ্ছি, যেখানে মানুষকে একদিকে বোঝাতে সক্ষম হচ্ছি যে ও তো দাগি, ও তো দোষী সাব্যস্ত হয়ে গেছে, কাজে ওকে মেরে ফেলতে অসুবিধা কি। এইটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থা। সোফিয়া।